জামাল ভাই, আজকের ঘটনাটা শুনেছেন? সুরেন মাঝি ভর দুপুরে জঙ্গলের ধার থেকে কাঠ আনতে গিয়ে একেবারে সামনে থেকে দেখেছে। কি দেখেছে কাশেম? আজকাল জঙ্গলে নতুন কিছু দেখলেই তো সারা গ্রামে হুলস্থুল পড়ে যায়। না ভাই, এ নতুন কিছু না, এ সেই পুরনো আতঙ্ক, সেই সাদা বাঘ। সুরেন তো ভয়ে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল। বলেছে বাঘটার চোখটা কি বরফের গোলার মতো। আমি তো 1 মাস আগেই বলেছিলাম, আমার কথা তো কেউ কানেই তোলে না। 100 বছর পূর্ণ হয়েছে, সে আসবেই। হারানো রাজবংশের আত্মা তার ধন সম্পদ পাহারা দিতে ফিরে এসেছে। মতেন চাচা, আপনি এখনো ওইসব পুরনো কিচ্ছা আঁকড়ে ধরে আছেন? ওটা একটা বাঘ, যার চামড়ার রং সাদা। এর মধ্যে আত্মা, অভিশাপ, এসব খুঁজে কি লাভ? তুই বুঝবি না ফরিদ, তোর চোখে শুধু টাকার ক্ষমতা। বনের নিয়ম বড় কঠিন। যা চোখে দেখা যায় না, তার শক্তি অনেক বেশি। আমাদের বাপদাদারা বলতেন ওই বাঘ আসলে এই বনের রক্ষক। শেষ রাজার দেওয়া আমানত রক্ষা করছে সে। আমানত মানে ধনরত্ন, সোনাদানা, হিরে? এই তো আসল কথা। যদি সত্যি তেমন কিছু থাকে, তবে তা খুঁজে বের করাই তো বুদ্ধিমানের কাজ। গ্রামের 10টা মানুষের উপকার হবে। লোভের পথ সবসময় ধ্বংসের দিকে নিয়ে যায় ফরিদ। বন যা নিজের কাছে আগলে রেখেছে, তা নিশ্চয় কোনো কারণে রেখেছে। জোর করে তা নিতে গেলে বন তার প্রতিশোধ নেয়। প্রতিশোধ? কিন্তু একটা জানোয়ার নেবে প্রতিশোধ? জামাল ভাই, আপনিও মতিন চাচার মতো ভয় পেতে শুরু করেছেন দেখছি। আমি ওসব ভয় ডর করি না। যদি গুপ্তধন থাকে, আমি তা বের করবই। দেখি কোন বাঘ আমাকে আটকায়। কিন্তু ফরিদ ভাই, যদি মতিন চাচার কথা সত্যি হয়, যদি ওটা কোনো অভিশপ্ত ধন হয়? আরে রাখ তোর অভিশাপ। পেটে ভাত না থাকলে সব অভিশাপ উড়ে যায়। আমি আমার ভাগ্য নিজেই করব। তোমরা যারা আমার সাথে আছো, তারা আমার মতো করেই ভাবো। বাকিরা ভয় পেয়ে ঘরে বসে থাকো। সর্বনাশ করিয়ে আসছে, আমি দেখতে পাচ্ছি। এই লোক পুরো গ্রামকে বিপদে ফেলবে। জামাল, তুই তোর মেয়েটাকে সামনে রাখিস। নীলা আজকাল বড্ড বেশি জঙ্গলের দিকে যায়। আপনি ঠিকই বলেছেন চাচা, আমারও চিন্তা হয়। ওকে হাজার বারণ করলেও শোনে না, বলে বন নাকি ওর বন্ধু। তা ভালোই তো। বনের বন্ধুর তো বনের খবর ভালোই জানার কথা। চলে, আমার কিছু কাজ আছে। বাবা শুনলে আবার বকাবকি করবে, বলবে এত গভীরে কেন এসেছিস। কিন্তু আমি কি করব? এই জায়গাটা আমাকে এত টানে। এখানকার বাতাস, পাখির ডাক, সবকিছুর মধ্যে কি যেন একটা জাদু আছে। মনে হয় বনটা আমার সাথে কথা বলছে। কে ওখানে? ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আমি শুধু তোমাদের দেখতে এসেছি। তুমি তাহলে গ্রামের সবার কথা সত্যি? কি বিশাল তুমি, আর কি অদ্ভুত সুন্দর তোমার গায়ের রং। তোমার চোখে কোনো হিংসে নেই, শুধু গভীর একটা প্রশ্ন, যেন তুমি অনেকদিন ধরে আমারই অপেক্ষা করছিলে। বাঘটা কয়েক পা এগিয়ে এসে বসে পড়ে আর নীলার দিকে স্থির চোখে তাকিয়ে থাকে। তুমি আমাকে আক্রমণ করছো না? সবাই তো বলে তুমি অনেক ভয়ানক, কিন্তু আমার তো তোমাকে দেখে একটুও ভয় করছি না। মনে হচ্ছে তুমি খুব একা। আচ্ছা, গ্রামের লোকেরা যা বলে তা কি সত্যি? তুমি কি সত্যি কোনো হারানো রাজার আত্মা? তুমি কি কিছু পাহারা দিচ্ছ? বাঘটা আলতো করে মাথা নাড়ায় এবং যেদিক থেকে এসেছিল সেদিকে ইশারা করে। ওদিকে? ওদিকে তো আরো গভীর জঙ্গল। তুমি আমাকে তোমার সাথে যেতে বলছো? কিন্তু কেন? ওখানে কি আছে? কোনো বিপদ নেই তো? জানি না কেন, কিন্তু আমার তোমাকে বিশ্বাস করতে ইচ্ছা করছে। মনে হচ্ছে তুমি আমাকে কোনো বিপদে ফেলবে না। ঠিক আছে, আমি আসছি তোমার সাথে, চলো। খবর পাকা, জামালের মেয়ে নীলা আজকেও জঙ্গলে গিয়েছিল। আর এবার সে একা ফেরেনি। একা ফেরেনি মানে? ওর সাথে কে ছিল? গ্রামের কয়েকজন দেখেছে মেয়েটা নাকি ওই সাদা বাঘটার পিছনে পিছনে জঙ্গলের গভীরে হারিয়ে গেছে। অনেকক্ষণ পর ফিরেছে। বলেন কি ফরিদ ভাই? তার মানে বাঘটা ওকে কিছু করেনি? এটা তো সাধারণ বাঘের কাজ নয়। আমার তো মনে হয় মতিন চাচার কথাই সত্যি।
ওটা কোনো পাহাড়দার আত্মা। আরে দূর, আত্মা হোক বা জানোয়ার, আমার কিছু যায় আসে না। আসল কথা হলো, বাঘটা যখন ওকে কিছু বলেনি, তার মানে মেয়েটার সাথে ওর কোনো একটা যোগাযোগ আছে। হয়তো এই মেয়েটাই আমাদের গুপ্তধনের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। কিন্তু আমরা ওকে জিজ্ঞাসা করলে কেউ বলে দেবে? জামাল ভাই মেয়েকে তো চেনেন, সহজে মুখ খুলবে না। কে বলেছে জিজ্ঞাসা করতে হবে? আমরা ওকে অনুসরণ করব। ও যেখানে যাবে আমরাও পিছু পিছু যাব। যখন ও গুপ্তধনের কাছে পৌঁছাবে, তখন আমাদের কাজ শুরু হয়ে যাবে। আর যদি বাঘটা আমাদের আক্রমণ করে? আমরা খালি হাতে যাব নাকি? আগুন, মশাল আর ধারালো অস্ত্র থাকবে সাথে। জানোয়ার আগুনকে ভয় পায়, আর দরকার হলে বাঘটাকেও সরিয়ে দিতে হবে। কাজটা কিন্তু খুব ঝুঁকির, ফরিদ ভাই। ঝুঁকি ছাড়া কি বড় কিছু পাওয়া যায়? একবার ভেবে দেখ, যদি আমরা সফল হই, তাহলে সারা জীবন আর কিছু করতে হবে না। এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে রাজার মতো থাকবো। কি তোরা রাজি? নাকি সারা জীবন এই জঙ্গলে কাঠ কেটে মরতে চাস? না না, আমি রাজি। আমিও আপনার সাথে আছি ভাই। তাহলে কাল থেকে তৈরি থাক। নীলার উপর কড়া নজর রাখতে হবে, একটা ভুলও যেন না হয়। এই এলি তুই? কোথায় ছিলি সারাদিন? জানিস আমরা তোর জন্য কতটা ভেবেচিন্তে মরেছি। মা, আমি তো বনেই ছিলাম, আমার জন্য চিন্তা করো না। কোথায় ছিলি মা? আজ নাকি তোকে গ্রামের অনেকে জঙ্গলের অনেক গভীরে যেতে দেখেছে। শুধু তাই না, ওরা বলছিল তোর সাথে নাকি ওই সাদা বাঘটা ছিল। এটা কি সত্যি নীলা? তুই ওই রাক্ষসের সামনে পড়েছিলি? মা, ও কোনো রাক্ষস নয়, ও খুব শান্ত। ও আমার কোনো ক্ষতি করেনি, বরং ও আমাকে একটা নতুন পথ দেখিয়েছে। কিসের পথ? কোথায় নিয়ে গিয়েছিল তোকে? একটা পুরনো জায়গায়। মনে হয় অনেক অনেক বছর আগে ওখানে মানুষের বসতি ছিল। চারদিকে পুরনো পাথরের দেয়াল, ভাঙা সিঁড়ি। সর্বনাশ, তুই ওই অভিশপ্ত জায়গায় কেন যাস? যদি কোনো বিপদ হতো, আমি আর তোকে একা জঙ্গলে যেতে দেব না। মা, তুমি বুঝতে পারছো না, ওটা কোনো অভিশপ্ত জায়গা নয়। ওখানে কোনো ভয় নেই। আমার মনে হয় ওখানে আমাদের গ্রামের ইতিহাসের কোনো বড় রহস্য লুকিয়ে আছে। আর ওই বাঘটা কোনো সাধারণ প্রাণী নয়। ও আমাকে কিছু বলতে চায় বাবা। কি বলতে চায়? আমি এখনো পুরোপুরি বুঝিনি, কিন্তু ওর চোখের দিকে তাকালে মনে হয় ও কোনো একটা বড় দায়িত্ব পালন করছে। ও চায় আমি সেই দায়িত্বটা বুঝি। বাবা, তুমি তো বনকে চেনো, তুমি কি আমার কথা বিশ্বাস করছো না? আমি তোকে বিশ্বাস করি মা, কিন্তু আমি গ্রামের মানুষদের ভয় পাই, বিশেষ করে ফরিদকে। আজ ওকে মতিন চাচার সাথে গুপ্তধন নিয়ে কথা বলতে শুনেছি। ওর নজর ভালো না, তুই খুব সাবধানে থাকিস মা। আমি সাবধানে থাকবো বাবা, কিন্তু আমি ওই জায়গার রহস্য না জেনে ছাড়বো না। আমাকে আবার যেতে হবে। না, আমি তোকে যেতে দেব না। আমাকে যেতেই হবে মা। এটা শুধু আমার জন্য নয়, এই পুরো বনের জন্য দরকার। আমি জানতাম তুমি এখানেই থাকবে। কাল রাতে আমার ঘুম হয়নি, শুধু তোমার আর এই জায়গাটার কথা ভেবেছি। আজ তুমি আমাকে বলবে এখানে কিসের রহস্য লুকিয়ে আছে। বাঘটা একটা লতায় ঢাকা গুহা মুখের দিকে ইশারা করে। ওই গুহার ভিতরে? ওটা তো খুব অন্ধকার। ভেতরে কি সাপ খোপ আছে? বুঝেছি, তুমি বলছো ভয় পাওয়ার কিছু নেই। তুমি কি আমার সাথে ভেতরে আসবে? ঠিক আছে, তুমি বাইরে থাকো, আমি একাই যাচ্ছি। আমার উপর বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ। নীলা একটা শুকনো ডাল জ্বালিয়ে মশাল বানিয়ে সাবধানে গুহার ভেতরে প্রবেশ করে। কি আশ্চর্য, ভেতরটা কি বিশাল! মনে হচ্ছে কেউ যেন পাহাড় খোদাই করে এই ঘর বানিয়েছে। আর এই দেয়ালের গায়ে কত ছবি! এই ছবিগুলোতে তো কোনো রাজা বাদশার লড়াই গল্প নেই। এখানে তো শুধু মানুষ আর প্রকৃতি। কেউ গাছ লাগাচ্ছে, কেউ নদীতে মাছ ধরছে, পাখিরা মানুষের কাঁধে এসে বসছে। সবাই কত শান্তিতে আছে, কোনো লোভ নেই, কোনো হিংসা নেই। নীলা আরো ভেতরে এগোতে থাকে এবং একটা বিশাল কক্ষে পৌঁছায়। ছাদের একটা বড় ফোকর দিয়ে সূর্যের আলো এসে ঠিক মাঝখানে পড়েছে। কি সুন্দর, কি শান্ত একটা জায়গা। কিন্তু গ্রামের লোকেরা বলে এখানে নাকি সোনাদানা আছে। কই, কিছুই তো দেখছি না।
এ কি? এটা কি? এ তো কোনো সাধারণ গাছের শিকড় নয়, এর থেকে আলো বেরোচ্ছে। কি স্নিগ্ধ আলো! নীলা এগিয়ে গিয়ে শিকড়টা স্পর্শ করার সাথে সাথে পুরো গুহাটা উজ্জ্বল নীল আলোয় ভরে যায়। নীলার চোখ বন্ধ হয়ে আসে। তার মনে হয় হাজার বছরের পুরনো জ্ঞান, বনের সমস্ত কান্না আর আনন্দ যেন তার আত্মার মধ্যে প্রবেশ করছে। আমি সব দেখতে পাচ্ছি। শত শত বছর আগে সেই রাজবংশ, তারা সোনাদানার জন্য ধনী ছিল না, তারা ধনী ছিল কারণ তারা প্রকৃতির গোপনীয়তা জানতো। তারা জানতো কিভাবে বনের শক্তিকে ব্যবহার করে ফসল ফলাতে হয়, রোগ সারাতে হয়। তাহলে ধনরত্ন মানে সোনাদানা নয়, আসল ধনরত্ন হলো এই শক্তি, বনের প্রাণ শক্তি। শেষ রাজা চেয়েছিলেন এই শক্তি যেন কোনো লোভী মানুষের হাতে না পড়ে, তাই তিনি এই গুহায় একে লুকিয়ে রেখেছিলেন। আর সাদা বাঘ কোনো আত্মা নয়, সে এই শক্তির রক্ষক। 100 বছরে একবার সে আসে এটা দেখতে যে বন ঠিক আছে কিনা, আর এমন একজনকে খুঁজে বের করে যার মন পবিত্র, যে এই রহস্যের যোগ্য উত্তরসূরি হতে পারবে। তার মানে সে আমাকেই বেছে নিয়েছে। হঠাৎ গুহার বাইরে থেকে মানুষের চিৎকারের আওয়াজ আসে। ওই তো গুহা, আমি বলেছিলাম না মেয়েটা এখানেই আসবে। কিন্তু ফরিদ ভাই, বাঘটা যে বাইরে বসে আছে। আরে ভয় কিসের, মশালগুলো জ্বালা, এখন দেখলেও পালাবে। ফরিদ, ওরা এখানেও চলে এসেছে। না, এই পবিত্র জায়গায় ওদের ঢুকতে দেওয়া যাবে না। বাহ, একেবারে ঠিক জায়গায় এসে পড়েছি দেখছি। কিরে নীলা, ভিতরে কত সোনাদানা পেলি? একা একা সব হজম করার মতলব ছিল, তাই না? তোমরা এখান থেকে চলে যাও। তোমরা যে ভাবছো ভেতরে তেমন কিছুই নেই। ওসব চালাককে অন্য জায়গায় দেখাস। আমরা সব জানি ভেতরে রাজার ভান্ডার আছে। ভালোই ভালো আমাদের ভেতরে যেতে দে, না হলে তোর আর তোর এই সাদা বিড়ালটার কপালে ধক্ক আছে। ফরিদ ভাই, বাঘটার চোখ দেখেছেন? যেন আমাদের জমিয়ে ফেলবে বলে মনে হচ্ছে। চলুন ফিরে যাই। চুপ কর ভিতর ডিম, দুটো মশাল ওর চোখের সামনে ধর, দেখবি কেমন লেজ গুটিয়ে পালায়। প্রথম জব্বার, তোরা এগো। খবরদার, ওর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। আমি শেষবারের মতো বলছি, ফিরে যাও। এটা কোনো সাধারণ জায়গা নয়। তোমরা বনকে অপমান করছো। পরের আবার অপমান? তোর মাথা খারাপ হয়ে গেছে নীলা? আমাদের পথ থেকে সর, না হলে তোকেও সরাতে বাধ্য হব। থামো, তোমরা জানো না তোমরা কিসের সাথে লড়তে যাচ্ছ। এই শক্তি তোমাদের ধ্বংস করে দেবে। অনেক হয়েছে তোর জ্ঞান দেওয়া, আজ তোদের একদিন কি আমার একদিন। ফরিদ অস্ত্র হাতে এগোতে যাওয়ার মুহূর্তে গুহার ভেতর থেকে সে তীব্র নীল আলোক রশ্মি বেরিয়ে আসে। পুরো জঙ্গল কেঁপে ওঠে। একটা দমকা হাওয়া এসে ফরিদের দলের মশাল নিভিয়ে দেয়। গাছপালাগুলো এমন ভাবে দুলতে থাকে যেন এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে। একই হচ্ছে, আকাশ তো পরিষ্কার ছিল, এত জোর কোথেকে এলো? ফরিদ ভাই পালাও, এটা জাদু। মতিন চাচা ঠিকই বলেছিলেন, বন কেঁপে গেছে, আমরা মরে যাব। আমি বলেছিলাম এটা প্রকৃতির শক্তি। লোভী আর অপবিত্র হৃদয়ের মানুষ এই শক্তি সহ্য করতে পারে না। এখনো সময় আছে, চলে যাও। আর কখনো এই বনকে নিজের সম্পত্তি ভাবার সাহস করো না। ফরিদ চিৎকার করতে করতে দৌড়ে পালায়। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও। কিছুক্ষণের মধ্যেই ঝড় থেমে যায়, নীল আলো মিলিয়ে যায়, সবকিছু আবার আগের মতো শান্ত হয়ে যায়। গ্রামের সবাই কালকের ঘটনা নিয়ে কথা বলছে। ফরিদ আর তার সঙ্গীরা নাকি ভয়ে গ্রাম ছেড়ে পালিয়েছে। তারা নাকি বলছিল তুই একাই পুরো জঙ্গলকে জাগিয়ে তুলেছিলি। মা, আমার মেয়েটা যে কত বড় বিপদের মুখ থেকে ফিরে এসেছে সেটা ভেবেই আমার বুক কাঁপছে। আর কখনো ওসব জায়গায় যাস না মা। ভয় নেই মা, বন এখন শান্ত, আর কোনো বিপদ নেই। কিন্তু এখন কি হবে নীলা? তুই যা দেখেছিস, যা জেনেছিস, সেই শক্তির কথা কি গ্রামের মানুষকে জানিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, সবাইকে জানানো উচিত। তাহলে হয়তো মানুষ বনকে আরো বেশি সম্মান করতে শিখবে। তারা বুঝবে বন শুধু কাঠ বা মধু দেয় না, বনই আমাদের জীবন। আমি প্রথমে সেটাই ভেবেছিলাম চাচা। ভেবেছিলাম সবাইকে সত্যিটা বলে দেব, বলবো যে আসল সম্পদ সোনাদানা নয়, বরং প্রকৃতির এই প্রাণ শক্তি। কিন্তু
তুই এখন অন্য কিছু ভাবছিস তাই না মা? হ্যাঁ বাবা, কাল আমি ভেবে দেখলাম সব মানুষ তোমাদের মতো নয়, ফরিদের মতো লোভী মানুষও আছে। তারা যখন এই শক্তির কথা জানবে তখন কি তারা বনকে সম্মান করবে, নাকি সেই শক্তিকে দখল করার জন্য বনকে ধ্বংস করে দেবে? তোর কোথায় যুক্তি আছে রে মা? মানুষের লোভের কোনো শেষ নেই। তারা হয়তো এই শক্তিকে নিজেদের খারাপ কাজে লাগানোর চেষ্টা করবে। ঠিক তাই, এই রহস্য যদি সবার সামনে আসে তাহলে এই বন আর শান্ত থাকবে না। বাইরে দুনিয়ার লোক চলে আসবে, তারা গবেষণা করতে চাইবে, শক্তিটাকে নিয়ন্ত্রণ করতে চাইবে। তখন আমাদের সুন্দর বন একটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, সাদা বাঘটাও আর নিরাপদে থাকতে পারবে না। তাহলে তুই কি সিদ্ধান্ত নিয়েছিস মা? আমি সিদ্ধান্ত নিয়েছি এই রহস্য গোপনই থাকবে। এটা বনের রহস্য, বনের কাছেই থাকা উচিত। আমি এর রক্ষক হিসেবে থাকবো। সাদা বাঘটা আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি তা পালন করব। আমি তোর এই সিদ্ধান্তের সাথে সম্পূর্ণ একমত। তুই শুধু আমার মেয়ে না, তুই এই পুরো সুন্দরবনের মেয়ে।